আমি ধন্বন্তরীতে ওষুধকে আপনি গাড়ি সরান কেন কি হয়েছে বলে অভিষেক ব্যানার্জি যাবে। 42 জন এমপির মধ্যে উনি একজন এমপি, এখনো পর্যন্ত কেউ গুলিও করেনি, থাপ্পড়ও মারেনি। বোধহয় অভিষেক ব্যানার্জিকে ডিম ছুঁড়েছে কি এখনো? 1 বিঘে জমিও তো সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। আর আমাদের তো মুসলমান বা খ্রিস্টানদের তো 4 হাত জমি লাগে পৌঁছবার জন্য, আমাদের তো তাও লাগে না। আমাদের তো পুড়িয়ে দিয়ে ওটা অস্থিরা গঙ্গা জলে দিয়ে দেয়। কি হবে এত টাকার? খরচ করতে পারে? এখন কুণাল ঘোষ মশাই বললেই গ্রেফতার হবে, কুণাল ঘোষ মশাই গ্রেফতারের প্রতিবাদ করলে গ্রেফতার হবে না, এটা তো কোনো কাজের কথা হলো না। এখন উনি কিছুদিন জেলে ছিলেন বলে যদি মনে করেন যে সবাইকে জেলে গেলে ভালো হয়, সেটা ওর ব্যাপার, সেটা আমরা জানি না। কালকেই আবার বলবেন যে ফিরাদ হাকিমের মতো ভালো লোক হয় না। যে লোকটা ওই কি নাম বলে জানি, পুলিশের গাড়ি বাজিয়ে বলেছেন সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, তারপরে তিনি মমতা ব্যানার্জির মুখপাত্র। যেমন মমতা ব্যানার্জি তেমন তার মুখপাত্র। আমাদের নেত্রী দয়ালু হতে পারে, আমি দয়ালু নয়, আমি ফিরে এলে দেখে নেবো, ব্যান্ড বাজাবো, ডিজে বাজাবো। একটা সত্যিকারের রাজনৈতিক ব্যক্তিত্ব এইসব কথা কেউ বলে? উনি শিক্ষামন্ত্রী এমন একজনকে করেছিলেন, এত বাজে লোককে করেছিলেন, তিনি শিক্ষা ব্যবস্থাকে ওয়েস্ট বেঙ্গলে নষ্ট করে দিয়ে চলে গেছে। সিপিএম এর সময় দল নির্ভর শিক্ষা ব্যবস্থা ছিল, এখানে তো পয়সা নির্ভর শিক্ষা ব্যবস্থা ছিল। চীন দেশের এক সম্রাট এক বিজ্ঞ ব্যক্তিকে তার রাজসভায় ডেকে জিজ্ঞেস করেছিলেন আবার হাতের মুঠির মধ্যে কি আছে। তো তিনি বলেছিলেন, মহারাজ, যখন আপনার হাতের মধ্যে কি আছে আপনি খুললেই দেখতে পাবেন না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? প্রশ্ন হচ্ছে কাকে গ্রেফতার করা হবে, কাকে গ্রেফতার করা হবে না, সেটা তো ইনভেস্টিগেশন এজেন্সির কথা। এখন কুণাল ঘোষ মশাই বললেই গ্রেফতার হবে, কুণাল ঘোষ মশাই গ্রেফতারের প্রতিবাদ করলে গ্রেফতার হবে না, এটা তো কোনো কাজের কথা হলো না। এখন উনি কিছুদিন জেলে ছিলেন বলে যদি মনে করেন যে সবাইকে জেলে গেলে ভালো হয়, সেটা ওর ব্যাপার, সেটা আমরা জানি না। আর কেন গ্রেফতার করছেন না করছেন না, সেটা তো শুভেন্দুবাবু বলতে পারবেন, বা যিনি ইনভেস্টিগেটিং অফিসার আছে তিনি বলতে পারবেন। এবং আমার ধারণা মানে যারা ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট হবে, যারা মানে যাদের লোকের বাড়ির লোক মারা গেছেন না গেছেন, তারাও কেউ ফিরাদ হাকিমকে এক্ষুনি গ্রেফতার না করলে আমরা বিপ্লব করব, আন্দোলন করবো, এখনো কেউ বলেছে বলে আমি তো দেখিনি। হঠাৎ কুণাল ঘোষ এত ব্যাকুল হয়ে উঠছেন কেন আমি বুঝে উঠতে পারছি না। তবে মানে উনি কি বলেন না বলেন তো বুঝতে পারি না, আজকে একরকম বলেন কালকে আর একরকম বলেন, আমি খুব একটা গুরুত্ব দিই না কথাবার্তা। তোমরা দিও না, কারো মানে হয় না। কালকেই আবার বলবেন যে ফিরাদ হাকিমের মতো ভালো লোক হয় না। যে লোকটা ওই কি নাম বলে জানি, পুলিশের গাড়ি বাজিয়ে বলেছেন সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, তারপরে তিনি মমতা ব্যানার্জির মুখপাত্র। যেমন মমতা ব্যানার্জি তেমন তার মুখপাত্র। দেখুন, এসব সেন্টিমেন্টাল কথার কোনো মানে হয় না। উনি তো দল তৈরি করে উঠতে পারেননি, একটা গোষ্ঠী মতো করেছিলেন, তাতে উনি ছিলেন 1 নম্বর, আর আধখানা ছিল ওর ভাই। তো অন্ধ স্নেহ, অপত্য স্নেহ মানুষকে পাগল করে দেয়। উনি কাউকে পাত্তা দেন। অনেক বড় বড় পোর খাওয়া নেতা ছিলেন, তাদের চেয়েও এই 38 বছর ছেলেটাকে অত্যন্ত বেশি রকমের পাত্তা দিয়ে ফেলেছিলেন। এবং তারও কোনো বোধ বুদ্ধির কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা। আমার 4 তারিখ আমাদের নেত্রী দয়ালু হতে পারে, আমি দয়ালু নয়, আমি ফিরে এলে দেখে নেবো, ব্যান্ড বাজাবো, ডিজে বাজাবো। একটা সত্যিকারের রাজনৈতিক ব্যক্তিত্ব এইসব কথা কেউ বলে? এখন বলছেন মা অসুস্থ, মাকে ছেড়ে চলে যাচ্ছে। আরে ভাই, মা অসুস্থ ছেড়ে চলে যাচ্ছে, মা অসুস্থকে মা যদি মানে এমন মা হন যে তাকে বিশ্বাস করা যায় না, ছেলে মেয়েরা চলে যাবে, এটা আশ্চর্য কি আছে? যদি কোনো মা কোনো সন্তানের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ এবং সমব্যবহার না করেন, তারা যদি দূরে সরে যায়, এর মধ্যে অবাক হবার কথা কি আছে? তুমি নিজেকে ব্যক্তিগতভাবে চিন্তা করো না, তোমার বাড়িতে তোমরা 2 ভাই বোন আছো মনে করো, তোমার মা যদি তোমার ভাইকে অতিরিক্ত প্যাম্পার করেন, তোমাকে পাত্তা না দেন, তাহলে
তুমিও তো বিক্ষুব্ধ হবে। আর তুমি 5 জন থাকলেও 21শে জুলাই করবেন, না একজন থাকলেও করবেন, সেটা তো ইমেটেরিয়াল। আমি আমার যেটা কি নাম বলে জানি, যে 21শে জুলাই আমি তো বাড়িতেও 5 জনকে নিয়ে করতে পারি, গড়ের মাঠেও 5 জনকে নিয়ে করতে পারি। তো গড়ের মাঠে করতে গেলে পারমিশন নিতে হবে। কিন্তু 21শে জুলাই অবধি কি 5 জন থাকবেন, যে 5 জনের সেটা তো ভাই আমি জ্যোতিষী নই, বলতে পারবো না। না? আর ভাই এখন মুশকিল যেটা হচ্ছে, তোমাকে স্পষ্ট বলি, এখন ফুল টাইম পলিটিশিয়ান। পলিটিক্সটা ওদের এখন রোজগারের পদ্ধতি। আগে বড় বড় লোকেরা আসতেন, প্রফেশনাল লোক আসতেন, বিজনেসম্যান আসতেন প্রফেশন করতে, তারা এখানে রোজগার করতে আসতেন না, তারা দিতে আসতেন। এখন রোজগার করতে যারা পলিটিশিয়ান এসছেন, তারা যেখানে রোজগার পাবেন সেখানে করবেন। উনি শিক্ষামন্ত্রী এমন একজনকে করেছিলেন, এত বাজে লোককে করেছিলেন, তিনি শিক্ষা ব্যবস্থাকে ওয়েস্ট বেঙ্গলে নষ্ট করে দিয়ে চলে গেছেন। সিপিএম এর সময় দল নির্ভর শিক্ষা ব্যবস্থা ছিল, এখানে তো পয়সা নির্ভর শিক্ষা ব্যবস্থা ছিল। আমি বললে আবার একটু ব্যক্তিগত হয়ে যাবে হয়তো, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে, তাতে ভাইস চ্যান্সেলর নেই, রেজিস্ট্রার নেই, ফাইন্যান্স অফিসার নেই, কন্ট্রোলার অফ ফাইন্যান্স নেই, আরো একটা নাকি ইউনিভার্সিটি কোথায় কিছু হবে তবে। আর যে কটা আছে সে কটার নিজস্ব বাড়ি হওয়া দরকার, পুরো ফ্যাকাল্টি পার্মানেন্ট হওয়া দরকার, সেগুলোতেই কনসেন্ট্রেট করা উচিত। তার বদলে আরো নতুন নতুন স্কুল কলেজ খুলে তো লাভ নেই। প্রথম কথা হচ্ছে ইউনিভার্সিটিটা গ্রো করে আস্তে আস্তে। কলকাতা ইউনিভার্সিটি সবকটা ডিপার্টমেন্ট একদিনে খোলেনি, 1 বিঘে জমিও তো সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। আর আমাদের তো মুসলমান বা খ্রিস্টানদের তো 4 হাত জমি লাগে পৌঁছবার জন্য, আমাদের তো তাও লাগে না। আমাদের তো পুড়িয়ে দিয়ে ওটা অস্থিরা গঙ্গা জলে দিয়ে দেয়। কি হবে এত টাকার খরচ করতে পারে? একটা মানুষের যদি মানে উচ্চবিত্ত ভাবেও করতে হয়, এত টাকার প্রয়োজন হয় না। এগুলোকে নিজেরকে সামলানো উচিত। আজকে ওর যা পরিস্থিতি হয়েছে, ওর বাড়ির সামনে দিয়ে তো যাওয়া যেত না, ওর বাড়ির ফুটপাথ দিয়ে হাঁটা বারণ ছিল। এবং শুধু তাই নয়, আমি ধন্বন্তরীতে ওষুধকে আপনি গাড়ি সরান গাড়ি সরান, কি কেন কি হয়েছে বলে অভিষেক ব্যানার্জি যাবে। 42 জন এমপির মধ্যে উনি একজন এমপি, এখনো পর্যন্ত কেউ গুলিও করেনি, থাপ্পড়ও মারেনি। বোধহয় অভিষেক ব্যানার্জিকে ডিম ছুঁড়েছে কি এখনো? সোনার করে ছুঁড়েছে, ওইটুকুই করবে, আর কি করবে? তার জন্য এতগুলো মানুষকে ওষুধ কিনতে দেবো না, গাড়ি দাঁড়া করতে দেবো না, রাস্তার মধ্যে গাড়ি রাখতে দেবো না, যেন একটা অদ্ভুত ব্যাপারে নারকীয় একটা অ্যাটিচিউড, কিন্তু কোনো মানে হয় না।